সময় ফুরিয়ে যায়, রাস্তা ফুরোয় না। গাড়ির তেল ফুরিয়ে যায়, রাস্তা ফুরোয় না। কারণ এই নগরী, এই শহর থমকে থাকে ঘন্টার পর ঘন্টা। এই নগরীর সড়ক থমকে থাকে দিনের অর্ধেক সময়। থমকে থাকে নগরী, থমকে থাকে এই নগরীর কর্মব্যস্ততা। কারণ যানজট এই নগরীর দীর্ঘদিনের সমস্যা। প্রিয় দর্শক, এসব সমস্যা নিয়েই আজকের আয়োজন নাগরিক বার্তায়। সঙ্গে রয়েছি আমি সাইফুল শাহীন। ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকার জন্য বেশ একটা বড় চ্যালেঞ্জ। বাসকে সিরিয়াল করার জন্য বা ডিসিপ্লিন করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ আছে। ঢাকা শহরে বা পুরো বাংলাদেশের যত গাড়ি রয়েছে তার প্রায় 60-70% হচ্ছে আমার ছোট গাড়ি। ওই গাড়িগুলোতে মানুষ উঠতে পারতেছে না, এত পরিমাণ মানুষের। দেশের যে সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে সবই তো। সিন্ডিকেট ক্রিয়েট করে ইচ্ছাকৃতভাবে গাড়ি কম দিয়ে মানুষের হয়রানি পেরেশানি যাচ্ছে। কোটি কোটি মানুষের এই নগরীতে প্রতিদিন লাখ লাখ মানুষ কাজের সন্ধানে বের হয়। যে পরিমাণ মানুষ এই শহরে বসবাস করে সেই পরিমাণ যাতায়াত ব্যবস্থা বা সড়ক এই শহরে নেই, যেটি একটি প্রধান কারণ যানজটের। এটি বিশ্লেষকরা সবসময় বলে থাকেন। কিন্তু বছরের পর বছর সময় যাচ্ছে, দিন যাচ্ছে, এই যানজট নিরসন হচ্ছে না। কোনোভাবেই স্থায়ী কোনো সমাধান আজ পর্যন্ত কোনো সরকার, কোনো মেয়র বা কোনো সংস্থা রাজধানীর জন্য যানজটের সমাধান এনে দিতে পারেনি, স্থায়ী কোনো সমাধান এনে দিতে পারেনি। তারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে। সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে যানজট নিরসনে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যানজটে নাকাল রাজধানীবাসী। সেই ভোর থেকে শুরু হয়। মানুষ কর্মব্যস্ত জীবনযাপন করতে রাজধানীতে যখন বের হয় রাস্তায়, সড়কে, তখন থেকেই তাদের মুখোমুখি হতে হয় বিশাল এক যানজটের। থমকে থাকে রাস্তা, লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে থাকে। সময় মতো অফিস পৌঁছাতে পারে না কেউ, সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না শিক্ষার্থীরা। রোজা রমজানে কারো কি ভালো লাগে যে এই যখন জ্যামে বসে থাকতে কষ্ট হয়? বাচ্চা নিয়ে আরো আসছি ডাক্তার দেখাইতে, বাচ্চার লাগে মনে করেন যে অতিরিক্ত গাড়ি আর বিভিন্ন রাস্তায় এক জায়গায় একটা রোড বন্ধ করে আর একটা রুট দিয়ে গাড়ি ছাড়ে, ওই রোডটা বন্ধ করলে জামটা লেগে যায়। ও টাইমে ধরেন গাড়ি ছাড়ে, উল্টা উল্টা গাড়ি ছাড়ে, তখন জাম লাগে যায়। আর যদি আমরা সিরিয়াল বাই সিরিয়াল যদি গাড়ি ছাড়া তখন আর জাম না। ধরেন এটা ছাড়ছে 5 মিনিট, এটা 5 মিনিট, এটা 5 মিনিট, তখন আর জাম লাগে না। ওই যে বিএফি ইমার্জেন্সি গাড়ি আছে কিছু, এই জন্য যে এটা 5 মিনিট ছাড়ছে, আবার এটা ছাড়বো ছাড়ানোর কথা, কিন্তু এটা না ছাড়কা ওইটা আবার ছাড়ছে, আবার এটা ছাড়ে এটা বন্ধ করতে করে আবার এটা ছাড়ানো আগে আবার ফোন আছে কি বিএফি গাড়ি আইতে আসছে, আবার এটা ছাড়ছে, তখন এইটাই জাম লাগে। কিন্তু কেন হচ্ছে এই যানজট, সেটি নিয়ে কি ভেবেছেন কেউ? সেটি নিয়ে কি গবেষণা করেছেন? নিশ্চয়ই করেছেন। নানা ধরনের গবেষণা হয়েছে, নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে? গবেষণায় যেটি পাওয়া গেছে যে এই যানজটের মূল কারণ অব্যবস্থাপনা, ট্রাফিক অব্যবস্থাপনা, অসচেতনতা, গণপরিবহনের নৈরাজ্য। কিন্তু গণপরিবহনের নৈরাজ্য কি এখন পর্যন্ত রাজধানীতে শেষ হয়েছে? দীর্ঘদিন যাবৎ গণপরিবহনের নৈরাজ্য নিয়ে কথা হয়েছে। যত্রতত্র তারা যাত্রী ওঠায়, যাত্রী নামায়। যানজট নিরসনে নানা ধরনের প্রকল্পই নিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এবং সিটি কর্পোরেশন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক যে পদক্ষেপগুলো নিয়েছিলেন যানজট নিরসনে, সেটি যদি পরিপূর্ণ হতো তাহলে হয়তো এই যানজট আজ অনেকটা কম হতে পারত। তিনি উদ্যোগ নিয়েছিলেন ইউটার্নে রাস্তার, আধুনিক ইউটার্ন করে যে যানজট কমানো যায় সেটি কিন্তু তিনি করতে চেয়েছিলেন, সেই প্রকল্প হাতে নিয়েছিলেন। যদিও পাশাপাশি আরেকটি প্রকল্প তিনি নিয়েছিলেন বাস রুট রেশনালাইজেশন, মানে বিভিন্ন রঙের বাস বিভিন্ন রুটে চলবে। যে বাস নৈরাজ্য, গণপরিবহন নৈরাজ্য, সেই নৈরাজ্য বন্ধ করার জন্য এই ব্যবস্থা তিনি হাতে নিয়েছিলেন। কিন্তু তিনি চলে যাওয়াতে সেই প্রকল্পগুলো আর আলোর মুখ দেখেনি। যদিও ইউটার্নগুলো হয়েছে পরবর্তীতে, কিন্তু এখন পর্যন্ত বনানীর ক্রসিংয়ের যে ইউটার্নটি সেটি কিন্তু জায়গার জন্য করতে পারেনি, যে কারণে সেখানে কিন্তু ক্রসিংয়ের কারণে এখনও যানজটে পড়তে হয় মানুষকে। আর বাসের যে নৈরাজ্য, গণপরিবহনের নৈরাজ্য, সেটি কিন্তু এখনও চলমান। নানাভাবেই
চেষ্টা করা হয়েছে ঢাকা পরিবহন নামে বিভিন্নভাবে, সবুজ বাস, গোলাপি বাস বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু কোনো প্রকল্পই কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে করতে পারেনি, আর সাধারণ মানুষেও সে সুবিধা পায়নি, যে কারণে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায়। তাহলে বলবেন ট্রাফিক কি করছে, সরকার কি করছে? ডিএমপি ট্রাফিকের সাথে আমরা কথা বলেছিলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএমপি ট্রাফিকের, যারা আমাদেরকে বলেছেন যে তারা আসলে যানজট নিরসনে কি করতে চায়। ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকার জন্য বেশ একটা বড় চ্যালেঞ্জ। এখন ট্রাফিককে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে ফেলছি। ট্রাফিক ডিউটির পাশাপাশি ট্রাফিকের একটা বড় সেক্টর বা বড় চ্যাপ্টার আমরা ওপেন করছি, ট্রাফিক ডিজিটালাইজেশন বা ইকুইপমেন্ট বা টেকনোলজি বা যন্ত্রপাতি ভিত্তিক ইত্যাদি করে আমরা ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করবো। এটা হলো আমাদের বড় একটা চ্যাপ্টার। এখানে ট্রাফিককে আমরা ডিজিটালাইজ করব এবং ডিজিটালাইজ করার ফলে অনেকভাবে আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট, মোটরযান আইন বলবৎ করা যাবে। ডিটেইল আমি বলবো না, ডিজিটালাইজেশন, টেকনোলজি, ইকুইপমেন্ট এবং আধুনিক দেশে যেভাবে করে সেভাবে আমরা করব। সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে ফাইন্যান্সিয়াল লাগবে, অথরিটি বা ফাইন্যান্স লাগবে, সেগুলোর আমরা যোগাযোগ করে ব্যবস্থা করতেছি। তো এই সেকেন্ড চ্যাপ্টারটা আগে আমরা খুব বেশি মনোযোগ দিতাম না, কিন্তু আমরা গত কয়েক মাসে ট্রাফিক ডিজিটালাইজেশন, ইকুইপমেন্ট, টেকনোলজি, মডিফিকেশন, রোড ইঞ্জিনিয়ারিং কাজ করার কথা যদিও সংশ্লিষ্ট সংস্থার, আমরাও ট্রাফিক পুলিশ থেকে সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে রোড ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা উন্নত করতেছি। এরপরে আমরা তৃতীয় চ্যাপ্টার ওপেন করেছি যে কোঅর্ডিনেশন, অর্থাৎ আমাদের ডিএমপি একটা সংস্থা, আরও 20টা সংস্থা ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কমানোর জন্য কাজ করতেছে। 2 সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বিআরটিএ, বিআরটিসি, রোডস অ্যান্ড হাইওয়েজ, এমনকি ডিপিটিসি, ডেসা, ডেসকো, যারা রাস্তা খনন করে, এমআরটি, তারাও কিন্তু ট্রাফিকে রোল প্লে করে। কারণ এমআরটি বা অন্যান্য সংস্থা ট্রাফিকে ডাইরেক্ট রোল প্লে না করলেও তাদের যদি খনন কাজগুলা যদি কোঅর্ডিনেটেড হয়, নির্ধারিত সময় হয়, তাহলে ট্রাফিক জ্যামকে এফেক্ট করে না। তাই আমাদের তৃতীয় চ্যাপ্টার ওপেন করেছি কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনের কারণে আমরা ফ্রিকোয়েন্টলি সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব স্যার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী স্যারের কাছ থেকেও আমরা যাচ্ছি এবং ভালো রেসপন্স পাচ্ছি। এবং আমাদের অনুরোধে বিভিন্ন সংস্থা অলরেডি বেশ কিছু জায়গায় ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মোটিভেশন করে দিচ্ছে। আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি প্রত্যেকটা বাস স্টপেজের ডানে 1/2 কিলোমিটার বাই 1/2 কিলোমিটার ফুটপাতে রেলিং দিয়ে দিতে। রেলিং থাকলে নির্দিষ্ট জায়গা ছাড়া কেউ রাস্তায় নামতে পারবে না এবং বাসও ওই নির্দিষ্ট জায়গা থাকবে। এটার উদাহরণস্বরূপ নর্থ সিটি কর্পোরেশন অলরেডি বনানীতে বাম পাশে রাস্তা আউটগোয়িংয়ে, অর্থাৎ ময়মনসিংহ দিকে যাওয়ার রাস্তায় ওখানে রেলিং ফাঁকা ছিল, রেলিং পুরোপুরি বসায় দিচ্ছে। এর ফলে ওখানে আর বাস দ্বারা প্যাসেঞ্জার নিতে পারতেছে না, উঠাতে পারতেছে না, ওইটা ফাস্টার হয়ে যাচ্ছে। বনানীতে এখন আর দ্রুত গাড়ি দ্রুত যেতে পারছে, এখন আর জাম হবে না। তো আমরা আবার মডিফাইড বাস স্টপেট করার জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি। সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশন রাজি হয়েছে। এই মডিফাইড বাস স্টপেজটা চালু হলে রাস্তায় যত্রতত্র আপনার প্যাসেঞ্জার উঠতে পারবে না, নামতেও পারবে না। বা মডিফাইড ফুট ওভারব্রিজগুলো যদি ঠিকমতো মডিফাই করে দেয়, ফুট ওভারব্রিজের উপরে ওঠার রাস্তা, নিচে ওঠার রাস্তা, তাহলে যত্রতত্র কেউ পার হতে পারবে না। আমাদের হয়তো সবাই চিন্তা করে যে শুধু বাস গাড়ি চলবে রাস্তায়, কিন্তু আমাদের বাস গাড়ির চেয়ে 20 গুণ বেশি হলো জনসাধারণ। অর্থাৎ জনসাধারণের চলাচলের রাস্তাটাও রাখতে হবে, ফুটপাথগুলো ক্লিয়ার রাখতে হবে, তাদের পারাপারের জন্য যথেষ্ট ফুট ওভারব্রিজ দিতে হবে। আমরা সিটি কর্পোরেশনগুলোকে অনুরোধ করতেছি যথেষ্ট পরিমাণ ফুট ওভারব্রিজ নির্মাণ করে দিতে, এবং ফুট ওভারব্রিজগুলো আমরা হকার মুখে রাখতেছি যাতে মানুষ নির্বিঘ্নে ফুট ওভারব্রিজ দিয়ে পার হয়। এর বাইরে রিক্সা বাস লেনে চলতে পারবে না, এটাও আমরা এনশিওর করতেছি। বড় বড় রোডে রিক্সা চলতে পারবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা কিছু টেকনোলজি বা টেকনিকও অ্যাপ্লাই করব, আপনারা অচিরে দেখতে পারবেন, যাতে রিক্সা মেইন রোডে আসতে না পারে। পাশাপাশি বাস যাতে ইন্ডিকেশন না করে সেজন্য ব্যাপকভাবে বাসের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন বা মামলা দিচ্ছি। বাসের অর্থাৎ অবস্ট্রাকশন তৈরি করলে, প্রথমে হলো বাস কোথাও দ্বারা যথাযথ দ্বারা অবস্ট্রাকশন করলে প্যাসেঞ্জার নিলে আমরা ব্যাপক হারে মামলা দিচ্ছি। এরপরে আমরা আরও আগাচ্ছি বাসগুলার ফিটনেস বা অন্যান্য বিষয়গুলো আছে কি না, অর্থাৎ বাসকে সিরিয়াল করার জন্য বা ডিসিপ্লিন করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ আছে। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য ধরেন ট্রাফিক পুলিশের কাজকর্ম করলে 30% কমবে, কিন্তু 70% কমাইতে হবে কিন্তু অন্যান্য সংস্থা।
ট্রাফিক পুলিশ বা সিটি কর্পোরেশন বা যারা ট্রাফিকের সাথে জড়িত তাদের চেয়ে বেশি দায়িত্ব জনগণের। একটা গাড়ি যদি প্রাইভেট কার, রিক্সা বা যে কোনো যানবাহন উল্টো রাস্তা যায়, একটা গাড়ির জন্য 100-200 গাড়ি দাঁড়িয়ে যেতে হচ্ছে, 100-200 গাড়ির সময় নষ্ট হচ্ছে। এই টেলটাই কিন্তু কিউমুলেটিভভাবে ঢাকা শহরকে এফেক্ট করে। এখন দেখা যাচ্ছে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা সে কিন্তু ভয়তে উল্টো রাস্তায় যেতে চায় না, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে প্যাসেঞ্জারই তাদেরকে প্ররোচনা দেয় নিয়ে আসে উল্টো রাস্তা যাওয়ার জন্য, উল্টা ক্রস করার জন্য। এইসব কারণে প্যাসেঞ্জারদের সাথে আমাদের পুলিশের বাঘ বিতরণটা আমরা মারামারি হচ্ছে। প্রায় ডেইলি 8-10টা ঘটনা ঘটে, আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে। এমন কোনো কোনো ক্ষেত্রে সরকারি চাকরি করে এমন লোকদেরকেও থানায় সোপর্দ করে ব্যবস্থা নিতে হয়েছে। যানজট নিরসনে ডিএমপি ট্রাফিক কিন্তু দীর্ঘদিন কাজ করছে। তারা নানা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকাও খরচ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা রাস্তায় যে সিগন্যাল বাতি, সেগুলোর জন্য রাস্তায় অত্যাধুনিক সিস্টেমের জন্য তারা কিন্তু অনেক প্রকল্পই হাতে নিয়েছে, কিন্তু তারা কখনোই সেটি সফল করতে পারেনি। দু একটি জায়গায় পরীক্ষামূলক সেটি হলেও সারা ঢাকা শহরে কিন্তু সেটি আর করা সম্ভব হয়নি। তবে আমরা চাই, এখন যেহেতু নতুন করে সংস্কার হয়েছে, নতুনরা দায়িত্ব পেয়েছে, এই ডিএমপি ট্রাফিক বিভাগ এই যানজট নিরসনে আরও ভালো কাজ করবে, সেটি আমরা চাই, সাধারণ মানুষও চায়। কিন্তু বিশ্লেষকরা কি বলছেন, যারা দীর্ঘদিন যানজট নিয়ে গবেষণা করছেন, যারা দীর্ঘদিন এই যানজট নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রশিক্ষণ দিচ্ছেন, কথা বলছেন, তারা কি বলছে সেটিও আমরা শুনতে চাই। ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে যত গাড়ি রয়েছে তার প্রায় 60-70% হচ্ছে আমার ছোট গাড়ি। এখন একটা রাস্তার সক্ষমতা কত রয়েছে, এই পরীক্ষা বা এই মেজারটা কিন্তু আমরা করি নাই কখনো। সক্ষমতা বিচার না করি আমরা প্রতিনিয়ত গাড়ি রেজিস্ট্রেশন দিচ্ছি, এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ছোট গাড়ি। তো ছোট গাড়িকে, বেশি গাড়িকে রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আমি স্পেস নিতে পারবো না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের উচিত ছিল ছোট গাড়িকে কমানো, সেই জায়গায় দেখা গেছে আমরা গত 6 মাসে আমরা বরং এখানে রিক্সাকে একেবারে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছি, ব্যাটারিজাত রিক্সাকে আমরা অবাধে যাতায়াত করতে দিয়েছি। তাদের দাবিগুলোকে মেনে আমরা দেখা যাচ্ছে নতজানু হয়েছি। ফলে দেখা যাচ্ছে কি এই যানজট আর কখনো কমবে না। কারণ যদি আমার এই ঢাকা শহরে 10-15 লক্ষ অটোরিকশা রিক্সা চলে, এই স্পেসটা কোথায়? বরং আমাদের প্রয়োজন ছিল ছোট গাড়িকে কমানো, রিক্সাগুলোকে আস্তে আস্তে আমার ছোট রাস্তাগুলোকে নিয়ে যাওয়া, বড় রাস্তাগুলোকে আমার বাসের জন্য আমার রেডি করা। সেই জায়গায় আমরা দেখা যাচ্ছে যে এই পরিবেশটা নষ্ট করে ফেলছি। এতে আসলে যানজট কখনো কমবে না। পৃথিবীর সকল দেশ যারা গাড়ি আবিষ্কার করেছে তারাও গাড়ি থেকে সরে এসে বাইসাইকেলের দিকে যাচ্ছে। আর সেই জায়গায় আমাদের বাইসাইকেল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নাই। কারণ বাইসাইকেল বা ওয়াকিং মোড অর্থাৎ অ্যাক্টিভ মোডগুলোকে কিন্তু আমাদের প্রমোট করেই কিন্তু আসলে পৃথিবীতে সকল দেশ এবং আপনার দেখা যাচ্ছে একটা সাস্টেনেবল একটা ট্রান্সপোর্ট সিস্টেম আনতে পেরেছে। আমাদের এখানে পুরো উল্টো, বরং বাইক লেন কোনো জায়গায় করা হলে সেটা দখল বা কেউ মানছে না, তো শুধুমাত্র মানে নির্ভর করে আছে সড়ক কেন্দ্রিক। বাট আমাদের কিন্তু ঢাকা শহরে ক্যানেলগুলোকে অ্যাক্টিভ করে কিন্তু যদি আমরা নো রুট সচল করতে পারতাম, গাবতলীতে কিন্তু গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত একটা আমাদের ওয়াটার বাস চালু হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেল। বা সেইগুলোকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, যদি আমরা নো রুটকে কানেক্ট করতে পারি, পাশাপাশি রেলকে যদি ধরেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ, উত্তরা, টঙ্গী এই যাতায়াতগুলোকে যদি আমরা রেলের মাধ্যমে করতে পারি, সকালবেলা যদি টাইমিংটা করা যায় যে যাতে অফিস গোয়িং যাত্রী যাতে ট্রেনে অফিস ধরতে পারে এবং ফেরার সময় যাতে ট্রেনে আসতে পারে, এই কাজগুলো করলে সড়কের উপর চাপ কমবে। বাট এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু আসলে আমরা দেখি না, বরং দেখা যাচ্ছে যে এখানে বরং ডিটোরিয়েট হচ্ছে। গাড়ি আমার বেড়ে যাচ্ছে, রিক্সা চলাচল করছে, ফুটপাত দখলমুক্ত হয়ে আছে, কোনো ধরনের মাল্টিমোডাল সিস্টেমে আমাদের নাই। এটা আমরা খুব বেশি আসলে যানজট কমাতে পারবো বলে আশা হলো দেখি না। বরং কিছু কিছু কাজ আমরা করছি না যে তা না, সেটা হচ্ছে কিছু কিছু ইন্টারসেকশনে হয়তো আমরা ট্রাফিকটাকে অপারেশনাল কিছু ম্যানেজমেন্ট করছি। বাট কি মনে রাখতে হবে, ঢাকা শহর এমন একটা জটিল জায়গা যে এখানে আসলে একটা ইন্টারসেকশনে করে আমি আসলে এটা খুব বেশি ফল আমরা পাবো না। বেটার আমাদেরকে পিসমিল সলিউশন না করে সমন্বিতভাবে উদ্যোগগুলো যেগুলো কিন্তু দীর্ঘমেয়াদে আমাকে সাস্টেনেবল একটা মানে ডিসিপ্লিন সিটি দিতে পারবে, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। সেই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে গণপরিবহনকে প্রায়োরিটি দিতে হবে, গণপরিবহনকে ফাস্ট ট্র্যাক সার্ভিস দিতে হবে, ফুটপাথগুলোকে ভালো করতে হবে, অ্যাক্টিভ মোড হাঁটা এবং হচ্ছে বাইসাইকেলকে যদি ফ্রেন্ডলি একটা সিটি করতে পারি আমরা কিছুটা হয়তো কমাতে পারবো। পাশাপাশি হচ্ছে যে শৃঙ্খলাটা খুব জরুরি। শৃঙ্খলা নেওয়ার জন্য আমার পুলিশকে আমাদের এখানে
পুলিশকে আমাদের আরও আধুনিক করা প্রয়োজন। আধুনিক বলতে তিনি যখন প্রসিকিউশনে যাবেন তার বডি ক্যামেরাটা যাতে অন থাকে, কারণ দেখা যাচ্ছে এতে অনেক ক্ষেত্রে অভিযোগ থাকে, চালকের অভিযোগ থাকে, পুলিশের অভিযোগ থাকে, বাট বডি ক্যামেরা যদি অন থাকে তাহলে এটা ট্রাস্ট অর্ডিনেন্স গ্রো করে। চাইলে কিন্তু চালক কমপ্লেন করতে পারে, পুলিশও কিন্তু তার এভিডেন্সটা রাখতে পারে। তো এই ব্যাপারগুলোতে স্বচ্ছতা নিয়ে আসাটা খুব জরুরি। যানজট এবং সড়ক দুর্ঘটনা এবং শৃঙ্খলা কমানোর জন্য যে সংস্কারগুলো নেওয়া উচিত ছিল, বরং আমরা তার বিপরীত দিকে হাঁটছি। কেন? কারণ হচ্ছে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটার বদলে হঠাৎ করে আমরা নিয়ে আসলাম গোলাপি রঙের একটা বাস সার্ভিস নিয়ে আসলাম, এক কালার করে। এটা কাইন্ড অফ কিন্তু ওই আগের সিস্টেমটা, এটা পুনরাবৃত্তি, শুধুমাত্র ভিন্নভাবে উপস্থাপন করা। দ্বিতীয় হচ্ছে আমাদের ছোটো গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সেই দিকে আমরা কোনো উদ্যোগ দেখছি না। ফুটপাথগুলো দখলমুক্ত হওয়ার কথা ছিল, বরং ফুটপাথে এখন আগে ছিল ফুটপাথে হকার, এখন ফুটপাথের পাশে 2 লেন জুড়ে আরও রাস্তা দখল করে হকার সংখ্যা আরও বরং বেড়েছে। পাশাপাশি হচ্ছে যে সড়ক দুর্ঘটনার হারটাও কিন্তু এবং মোটরসাইকেলের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, চালকদের কিন্তু নিয়োগপত্র এখনও তারা পাচ্ছে না, ফলে দেখা যাচ্ছে কর্মঘণ্টা ঠিক হচ্ছে না। এই সামগ্রিক কারণে প্রতিযোগিতা সিস্টেমগুলো বরং আরও বৃদ্ধি পেয়েছে, চালকদের মাঝে বিশৃঙ্খলার সম্ভাবনা যেমন আছে আরও বাড়বে, যানজটেরও কিন্তু দেখা যাচ্ছে আমাদের সম্ভাবনা রয়েছে এবং আরও বাড়বে। দ্বিতীয়টা হচ্ছে যে কিছু কিছু কাজ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন লোকেশন বেস বা ঢাকা শহরে লোকেশন বেস কিছু উদ্যোগ নিলে কিন্তু আমরা সাস্টেনেবল সলিউশন করতে পারবো না। বিশ্লেষকরা কিন্তু ঠিকই বলছেন যে আমরা আসলে উল্টো পথেই হাঁটছি, কিন্তু সেই উল্টো পথ সোজা কবে হবে, কবে আমরা সচেতন হব? রমজানের শুরু থেকেই কিন্তু আরেকটি নতুন সমস্যা শুরু হয়েছে রাজধানীতে, সেটি হচ্ছে গণপরিবহন সমস্যা। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে বিকেল 3:30টায় যখন রাজধানীর সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়, তখন সবাই ছুটে বাড়িতে গিয়ে ইফতার করার জন্য। আর তখন যদি আপনি রাজধানীর মূল সড়কগুলোর দিকে তাকান, তাহলে দেখতে পাবেন হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে একটি বাসে ওঠার জন্য। কিন্তু যে পরিমাণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে সে পরিমাণ গণপরিবহন কিন্তু সড়কে নেই। যে পরিমাণ মানুষ রাস্তায় অপেক্ষা করছে সেই পরিমাণ গণপরিবহন কিন্তু সড়কে নেই। তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। কি বলছে তারা? আসলে এরা একটা সিন্ডিকেট ক্রিয়েট করে, ইচ্ছাকৃতভাবে গাড়ি কম দিয়ে মানুষের হয়রানি পেরেশানি যাচ্ছে। আর এট এ টাইম সবার এখন একসাথে অফিস শেষ হওয়াতে প্রেশারটা আরও বেশি বেড়ে গেছে, যার কারণে এই ভোগান্তি। হ্যাঁ, আজকে অনেক ক্রাউড দেখা যাচ্ছে, আর অফিস যেহেতু 3:30টায় সব শেষ হয়, এই জন্য আর কি ভিড়টা একসাথে লাগে যায় আর কি। গাড়ি নাই বললেই চলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো আসে ওই গাড়িগুলোতে মানুষ উঠতে পারতেছে না, এত পরিমাণ মানুষ এখন। আর গাড়ি এখন কম, অনেক কম। এটা কী কারণে হচ্ছে আমি জানি না, কিন্তু এটা দেখা উচিত। মানে মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে না, মানুষের কষ্ট হয়। মানুষের সারাদিন রোজা রাখার পরে যখন বাসায় যাওয়ার একটু টেনশন থাকে। সবাই হয়তো অফিস ছুটি হয়েছে, বের হয়েছে, বাসায় যায় ইফতার করবে, কিন্তু আসলে গাড়ি কিন্তু পাচ্ছে না সবাই। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। আর এটা মূলত বাস সিন্ডিকেটটা একটু সমস্যা তৈরি করতেছে, কারণ এখন নতুন করে কাউন্টার করছে। কাউন্টার করার কারণে কিন্তু সময় মতো বাসও পাওয়া যাচ্ছে না। আগে কিন্তু মোটামুটি বাস আসতো, রেগুলারই আসতো, ওটা যাইতো, কিন্তু এখন কিন্তু সেভাবে ওটা যাচ্ছে না আর কি। দেশের যে সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে, সবই তো যার বই প্রকাশ। এখন মানুষের যাতায়াতের কষ্ট, আপনার অর্থনৈতিক কষ্ট, ব্যবসায়িক ঝামেলা, সবারই তো একই অবস্থা। সকল কিছুই এখন দেশের ঘাটতি। তারপর তো একটা আছে যেটা আপনার এই যে প্রশাসনিক যে ঝামেলাগুলো, আপনার পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো তারা এখন মনে হচ্ছে চেন অফ কমান্ড হারিয়ে ফেলছে। সব কিছু মিলে এখন এটা চাপছে জনগণের উপর। আমরা সাধারণ জনগণরা আমরা সাফারার, শিল্পটা ঘষাঘষি, মরিচের দাম সারা। তাহলে সমাধান কি? সমাধান কিন্তু আপনার আমার সবার কাছেই। ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। যতগুলো প্রতিষ্ঠান যানজট নিয়ে কাজ করে, পরিবহন সেক্টর নিয়ে কাজ করে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডিএমপি ট্রাফিক, বিআরটিএ, বিআরটিসি, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে এবং সবাইকে সাথে নিয়ে যদি সেই কাজটি করা যায় তবেই কিন্তু যানজট নিরসন সম্ভব। তবে মনে রাখতে হবে, নাগরিক হিসাবে আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমরা যেমন যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছি, আমরা ফুটপাত দিয়ে হাঁটছি না, সড়ক জুড়ে হাঁটছি, আমরা ফুট ওভারব্রিজ ব্যবহার করছি না, যত্রতত্র সড়ক পার হচ্ছি, এগুলোর কারণেও কিন্তু যানজট হচ্ছে। সেসব বিষয়েও খেয়াল রাখতে হবে। আমরা যত সচেতন হব, আমরা যত সুস্থ হব, সুন্দর হব, ততই কিন্তু আমাদের দেশ, আমাদের নগরী সব কিছুই সুন্দর হবে। আর সব কিছু মিলেই
আমরা পাবো একটি সুন্দর নগরী, সুন্দর শহর। দর্শক, এই ছিল আজকের নাগরিক বার্তায়। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।